এখন একটা ম্যাচ জিততে গেলে যে কোনো কোচের যে কোনো ধরনের পরিকল্পনা থাকে। অ্যান্ড ডেফিনেটলি আমাদের সবসময় কাজটা হয় কি, যে ইনিশিয়ালি আমরা যে প্ল্যানটা দেখতে পাচ্ছি সেটাকে ম্যাচের রেজাল্ট দিয়ে ম্যাচ করানো, এটা আমাদের কাজ থাকে। কিন্তু একজন খুব সাধারণ ফ্যান, যিনি খুব শুরুতেই হয়তো অনেকটা কোনো জিনিস দেখে হতাশ হয়ে পড়েন বা উচ্ছ্বাস পেতে পারেন, সেটা হচ্ছে স্টার্টিং ইলেভেন। আমার মনে হয় যে স্টার্টিং ইলেভেনটাতে আলোচনা করে আজকের এই ভিডিওটা শুরু করা দরকার রয়েছে। কারণ এই পার্টিকুলার ম্যাচটা থেকে ইস্টবেঙ্গলের 3 পয়েন্ট দরকার, ইস্টবেঙ্গলের 3 পয়েন্ট পাওয়া উচিত, ইস্টবেঙ্গল 3 পয়েন্ট পেতে পারে এবং ইস্টবেঙ্গলের 3 পয়েন্ট পাওয়ার ক্ষেত্রে খুব একটা বড় বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। এই সবটা আমরা ম্যাচ শুরু হওয়ার আগেই কিন্তু জানতাম। নাথিং নিউ অ্যাবাউট দ্যাট। এবং সেটা ইস্টবেঙ্গল করেছে। ইস্টবেঙ্গল 3-1 গোলে জিতেছে। ইস্টবেঙ্গল লেট ডমিনেন্স দেখাতে পেরেছে, ক্লিনিক্যাল ফিনিশ ইস্টবেঙ্গল দেখাতে পেরেছে এবং 3 পয়েন্ট ইস্টবেঙ্গল প্রথম অ্যাওয়ে ম্যাচ থেকে ঘরে তুলছে। এবং অবশ্যই 7টা ম্যাচ হয়ে যাওয়ার পর টপ 5-এ ইস্টবেঙ্গল নিজেদের জায়গা ধরে রাখছে। লিগ জেতার দাবিদার হিসাবে অন্যতম টিম হিসাবে ইস্টবেঙ্গল আপাতত রয়েছে। শুধুমাত্র গোল ডিফারেন্সের যে ব্যাপারটা রয়েছে সেখানে বেঙ্গালুরু এবং মোহনবাগানের সাথে সমান পয়েন্টে থাকার পরেও ইস্টবেঙ্গল অ্যাহেড রয়েছে গোল ডিফারেন্সের জন্য। এই সবটা আমরা পরিষ্কার বুঝতে পেরেছি বা জানি আমরা সবটাই। আমি শুরু করব স্টার্টিং ইলেভেনটা দিয়ে, কারণ বিকেল 4টে সময় যখন স্টার্টিং ইলেভেনটা এসে আমাদের সবার সামনে হাজির হলো, আমরা সামহাও একটু সারপ্রাইজড হয়ে গেছিলাম। এবার একজন ফ্যান, তিনি হয়তো এই স্টার্টিং ইলেভেন দেখে কেউ হতাশ হতে পারেন, কেউ উচ্ছ্বসিত হতে পারেন। কিন্তু আমরা যারা একটু নিউট্রাল চোখে ফুটবলটাকে দেখার চেষ্টা করি, যে কোনো ম্যাচকেই, যে একটা একটা ম্যাচে একজন কোচের ইনিশিয়াল রিয়াকশন কী থাকে, যে আমি প্ল্যানটা এইভাবে রাখছি, আমার স্টার্টিং ইলেভেনটা এরকম থাকছে, আমার ফরমেশনটা এরকম থাকছে, আমি এই প্লেয়ারকে এইভাবে ইউটিলাইজ করতে চাইছি, সেটা 90 মিনিটের যে রেজাল্ট রয়েছে, যে স্কোর লাইন রয়েছে বা যে পারফরমেন্সটা রয়েছে প্লেয়ারদের, সেটাকে দিয়ে আমরা ম্যাচ করানোর চেষ্টা করি। এবং সেখানে আমার মনে হয় যে আমি ওই শুরুতে একদম যখন প্রথমেই এক ঝলক চোখটা বুলিয়ে নিলাম যে এটা স্টার্টিং ইলেভেন, সেটা দেখার সময় যতটা আমি সারপ্রাইজড হয়েছিলাম, পরে আমি নিজের যতটুকু সময় পেয়েছি সেটাকে বোঝার যে কীভাবে অস্কার ব্রুজো এরকম একটা স্টার্টিং ইলেভেন ভাবলেন, কি রয়েছে তার প্ল্যানিংয়ের মধ্যে, কি চাইছেন তিনি পরবর্তী সময়ে ম্যাচকে কন্ট্রোল করার জন্য, এবং রেজাল্ট কতটা তার ফেভারে গেলে এই বিষয়গুলো জাস্টিফাইড হবে, আর যদি ফেভারে না যায় কতটা এগেনস্টে যাবে, এই সবগুলো নিয়ে আমি ওই টাইমটা অবধি ভেবেছি যতক্ষণ না ম্যাচটা শুরু হয়েছে। এবং আমরা বোধহয় এই মুহূর্তে প্রত্যেকেই বুঝতে পারছি যে একটা স্ট্যাটিক ওয়েতে প্ল্যানকে এগিয়ে নিয়ে যাওয়ার থেকে একটু ডাইনামিক ওয়েতে চেঞ্জ করার রাস্তাতে অস্কার ব্রুজোর এই যে হাঁটা, সেটাতে তিনি কিন্তু একদমই ব্যর্থ হননি। এবার হয়তো অনেকে রেড়ে করে তেড়ে আসবে, বলবে যে চেন্নাই এনএফসির মতো একটা প্রতিপক্ষ যারা এখনও অবধি সেইভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি, বটম টেবিলে রয়েছে, স্ট্রাগল করছে, সেইভাবে কোনো রকম ভালো পারফরমেন্স নেই, দেখে মনেই হয়নি যে ওরা ভালো কিছু করতে পারে। একটা মাত্র ম্যাচ জিতেছে, তাও সেটা কেরালা ব্লাস্টার্সকে হারিয়েছে, কোনো ভালো টিমের এগেনস্টে মাথা তুলতে পারেনি। তাদের এগেনস্টে এই ধরনের পরিকল্পনা নিয়ে এতটা তোমার উচ্ছ্বসিত হওয়ার কারণ কি রয়েছে, বা সেটাকে এতটা বড় করে দেখার কারণ কি রয়েছে? এরকম একটা টিমের এগেনস্টে তো পরীক্ষা নিরীক্ষা হতেই পারে না। আমি এখানেই যে কোনো কাউকে ডিফার করব বা আমি তার এগেনস্টেই থাকবো। এই রকম ম্যাচ কোথাও সব থেকে বেশি ভাইটাল হয়ে যায় যখন দেখা যায় যে উল্টো দিকের টিমটার আর পাওয়ার কিছু নেই। চেন্নাই এফসি জানে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো না, আমরা রানার্স আপ হতে পারবো না, 3, 4, 5, 6, 7, 8 এই পজিশনগুলোতে আমরা যেতে পারবোই না, যা সিচুয়েশন রয়েছে। তাহলে সেই জায়গা থেকে আমরা কি করতে পারি? একটু মোটিভেটেড হয়ে, একটু তেড়ে ফুঁড়ে ফুটবলটা খেলে, ঘরের মাঠে যে গুটিকতক সমর্থক মাঠে খেলা দেখতে এসেছেন তাদেরকে কোথাও প্লেজারটা দেওয়ার জন্য, তাদেরকে কোথাও একটা হ্যাপিনেস দেওয়ার জন্য আমরা এই ম্যাচে একটু অন্যরকম পারফরমেন্স করে ফেলতে পারি। এবং যখন দেখা যায় অপোনেন্ট তারা এমন কিছু উইপনকে মাঠের বাইরে রেখে ম্যাচটা খেলতে নামছে, আর এমনভাবে স্ট্র্যাটেজিটাকে ডেভেলপ করেছে যে তাদের এগেনস্টে ম্যাচটাকে নিয়ে যাওয়া যেতে পারে, এই ম্যাচগুলো এই রকম অপোনেন্টের এগেনস্টে কিন্তু খুব ভাইটাল হয়ে যায়। যাদের হারানোর মতো কিছু নেই, পাওয়ার মতো কিছু নেই, তারা কিন্তু চেষ্টা করবে যে নিজের অন্ততপক্ষে একটা ভালো কিছু রেজাল্ট দিয়ে অন্যের যে যাত্রাটা ভালো রয়েছে সেটাকে একটু আটকে দেওয়া। সেটা কিন্তু হয়নি, এবং এই ধরনের অপোনেন্টরা কখনোই কিন্তু আমার কাছে ইজি অপোনেন্ট নয়। এবার যদি আসি মূল কথাতে, যে কেন শুরুতে আমি এত হাবিজাবি বকলাম এই স্টার্টিং ইলেভেনটা নিয়ে, তার কারণ হচ্ছে দুটো। 1 নম্বর, যে তিনি শুরু থেকে
আপফ্রন্টে তার যে দুজন বিদেশি স্ট্রাইকার রয়েছে তাদের মধ্যে কাউকে তিনি ইউজ করলেন না শুরু থেকে। এটা ১ নম্বর। আর ২ নম্বর ব্যাপার হচ্ছে যে একজন প্লেয়ার সে একটা লং ইনজুরি থেকে ব্যাক করেছে। একজন প্লেয়ার ন্যাশনাল টিমে গেছিল, সেখানে কিছুটা স্ট্রাগল করেছে, একটা হালকা তার প্রবলেম হয়েছিল। এবং আরও একজন বিদেশি প্লেয়ার যে রিসেন্টলি ইনজিওর্ড হয়েছিল, যাকে নিয়ে প্রচুর স্পেকুলেশন ছিল যে সে স্টার্ট করবে না, হয়তো নাও খেলতে পারে, তাকে শুরু থেকে খেলানো, তার একটু স্ট্রাগল আমরা দেখেছি, ঠিক আছে। এই দুটো বিষয় স্টার্টিং 11-এ কিন্তু সবথেকে বেশি আলোচিত হয়েছে। এবং এখানেই কোথাও যে প্ল্যানিং অস্কার ব্রুজোর ছিল সেটা রেজাল্টে বলে দিচ্ছে যে তিনি কিন্তু চেয়েছিলেন ম্যাচটাকে লেট কন্ট্রোল করতে। তিনি চেয়েছিলেন যে এই প্লেয়ারগুলোকে যদি আমি বেঞ্চে রাখি, এরা যে কন্ডিশনে রয়েছে, এরা কিন্তু পরে এসে আমার ম্যাচটাকে কন্ট্রোল করতে পারবে না। রাদার আমি এমন প্লেয়ারদেরকে বেঞ্চে রাখবো যারা কিন্তু পরে এসে আমার ম্যাচটাকে কন্ট্রোল করতে পারবে। এই যে একটা প্ল্যানিং, এই যে একটা চিন্তা ভাবনা, এই যে একটা সিস্টেমকে ডেভেলপ করে দেওয়া হঠাৎ করে, এটাই আমার মনে হয় যে আজকের ম্যাচে কিন্তু মাস্টার স্ট্রোক হয়েছে এবং সেটা অস্কার ব্রুজো খুব সাকসেসফুলি কমপ্লিট করেছেন ইস্টবেঙ্গলকে ৩ পয়েন্ট পাইয়ে দিয়ে। গোলগুলোর প্রসঙ্গ যদি বলি তাহলে আমার মনে হয় যে ৩টে গোল, ৩টে ওপেন প্লে থেকে গোল, এবং ৩টে গোলই কিন্তু খুব বিউটিফুলি কনভার্ট হয়েছে। প্রথম গোলটার কথা যত কম বলবো তত ভালো, কারণ এই ধরনের গোলকে কোনোভাবে ব্যাখ্যা করা আমার মতো ফুটবল না খেলা একজন মানুষের পক্ষে সিরিয়াসলি সম্ভব না। কারণ যে একটা অসাধারণ থ্রু বল সাউল ক্রেসপো বাড়ালো আমাদের এর জন্য, কি বলে, এডমুন্ড লালরেন্ডিকার জন্য, যে জায়গা থেকে এডমুন্ড বলটাকে রিসিভ করলো এবং যেভাবে ফিনিশ করলো, আমি বারবার এই প্লেয়ারটার কথা বলতে গিয়ে বলেছি, যারা লং টাইমে আমাকে ফলো করে ভিডিও দেখে তারা জানে যে এডমুন্ড লালরেন্ডিকা ভারতবর্ষের যে কোনো ক্লাবে খেলুক, যে কোনো টিয়ারে ফুটবল খেলুক, যে কোনো টুর্নামেন্টে ফুটবল খেলুক, আমি ওর একজন খুব বড় অ্যাডমাইরার। আমার ওর পজিশনিং, ওর বল কন্ট্রোল, ওর রিসিভিং, ওর ফাস্ট টাচ, ওর সেকেন্ড বল উইন, ওর ফিনিশিংয়ের যে ক্ষমতা রয়েছে, লং রেঞ্জার মারার যে ক্ষমতা রয়েছে, ওর গ্যাপগুলোকে খোঁজার যে একটা স্পেশাল স্কিল রয়েছে, আমি এই জিনিসগুলোর অ্যাডমাইরার। আর সেটা আজ না, এটা ৪-৫ বছর ধরে হয়ে আসছে। ওকে যখন আমি বেঙ্গালুরু এফসির ইউথ সিস্টেমে দেখছি, ইস্টবেঙ্গলে অল্প সময়ের জন্য একটা সময়ে দেখছি, পরে যখন ওকে ইন্টারকাসিতে দেখছি, আবার যখন ওকে ইস্টবেঙ্গলে দেখছি, এই প্রত্যেকটা ফেজে আমি ওর খুব একজন পার্সোনাল অ্যাডমাইরার। ওর খেলাটাকে আমার এই রকমই ভালো লাগে যে ওকে আমি যে কোনো জার্সিতে, যে কোনো প্রান্তে, যে কোনো ফুটবল সিস্টেমে আমার ওর খেলা দেখতে ভালো লাগে। এবং যে ফিনিশটাও করেছে, যে লিডটাও ইস্টবেঙ্গলকে এনে দিয়েছিল, হয়তো ডিফেন্সের একটু কিছুক্ষণের জন্য সুইচ অফ, হয়তো প্রভসিকন সিং গিলের যে পজিশনের ভুল, সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল ম্যাচটাতে কন্ট্রোলটা হারিয়ে ফেলে, চেন্নাই এফসি কিছুটা কামব্যাক করার রাস্তা খুঁজে পায়। এবং যেইভাবে সামনের দিকে স্ট্রাগল করছিল ইস্টবেঙ্গল ফিনিশিংয়ের ক্ষেত্রে, সেটা একটা তো অবশ্যই পয়েন্ট। কিন্তু অবশ্যই এডমুন্ড যে ফিনিশটা করেছে, এডমুন্ড যে রোলটা প্লে করছিল, যে রোমিং রোলটা প্লে করছিল, যে ফ্রি রোলটা প্লে করছিল, যে স্ট্রাইকার হয়ে যাচ্ছিল, যেভাবে উইথড্রলেও নেমে আসছিল, এই জায়গাটা আমার মনে হয় যে ওকে কিন্তু আলাদা করে স্পেশাল করে তোলে। এর মাঝখানে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু সেটা বলার মতো বিরাট কিছু না। তবে অবশ্যই কয়েকটা জিনিস মেনশন করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে মাহেশের ইনজুরি। মাত্র 7-8 মিনিট, 6-7 মিনিট মাঠের মধ্যে সে ছিল। খুবই আনফর্চুনেট একটা ইনজুরি। কতটা সে তার নিজের প্রিভিয়াস ইনজুরি থেকে রিকভার করতে পেরেছে, দ্যার ইজ এ কোশ্চেন মার্ক। কতটা তাকে তাড়াহুড়ো করে মাঠে নামানো হয়েছিল কয়েকটা ম্যাচ আগে, দ্যার ইজ এ কোশ্চেন মার্ক। এটা নিয়ে কথা বলতে হবে। আনোয়ার আলীকে পরিবর্তন করে দিতে হয়, মেবি স্ট্রাগল করছিল। ওর পজিশন নিয়েও মনে হয়েছিল যে বারবার করে স্ট্রাগল হচ্ছে, কখনো লেফট ব্যাকে যাচ্ছে, কখনো মাঝ মাঠে উঠে আসছে। এই পয়েন্টগুলো নিয়ে আজকে কথা বলার মতো সিচুয়েশন না। এইগুলো নিয়ে আমরা অনেক বেশি কথা বলবো বেঙ্গালুরু এফসি ম্যাচের আগে, কারণ কতটা শক্তি ক্ষয় হয়ে বা কতটা শক্তি আরও গেন করে ইস্টবেঙ্গল নামবে, তখন সেটা নিয়ে কথা বলা যাবে। কথা বলতে হবে সেকেন্ড গোলটা নিয়ে, লেট যে ডমিনেন্স রয়েছে। কারণ এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে চেন্নাই এফসি কিছু স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ করে। এক হচ্ছে যে ডিন লিয়ানা তাকে চোটের জন্য তুলে নিতে হয়, নুগুয়েরাকে তুলে নিয়ে মাঝ মাঠে স্যাক্রিফাইস করে অনেক বেশি করে ক্লিফোর্ড মিরান্ডা তিনি ফরওয়ার্ডে ম্যান বাড়ানোর চেষ্টা করেন। তিনি চাইছিলেন গোলটা তুলে নিতে, তিনি চাইছিলেন প্রেশারটা তৈরি করতে, যেহেতু আনোয়ার আলী ছিল না, যেহেতু মাঝ মাঠে কিছুটা ইস্টবেঙ্গল স্ট্রাগলও করছিল, ফরওয়ার্ডেও বল বাড়ালেও ফিনিশটা আসছিল না। ইউসুফ এজেজারি বলো বা মিগুয়েল বলো, বেশ কিছু মিস করেছে। এইটার ফায়দা তুলতে চাইছিলেন ক্লিফোর্ড মিরান্ডা, সেই কারণে তিনি মাঝমাঠটাকে স্যাক্রিফাইস করলেন এবং
এবং সেখানেই কিন্তু ইস্টবেঙ্গল খেলাটা ধরলো আবারও শেষের দিকের 15-20 মিনিটের, বিশেষ করে আমি বলবো 15 মিনিটের, 80 মিনিট থেকে ওই 96 মিনিট অবধি এই যে 15-16 মিনিটের যে ডমিনেন্সটা, এটাই কোথাও ইস্টবেঙ্গলকে 3-1 গোলটা দিল। এবং যে জায়গা থেকে তোমার বিষ্ণু ক্রসটা বাড়িয়েছিল, প্লেটে সাজিয়ে দেওয়ার মতো একটা বল, যে প্লেটে আমার মিষ্টিটা সাজানো রয়েছে, আমার কাজ হচ্ছে জাস্ট তুলে মুখে পুরে নেওয়া, সেটাই কিন্তু বিপিন সিং করেছে। ওই জায়গা থেকে একদম একটা পিন পয়েন্ট হেড এবং সেটা গোলের মধ্যে যাওয়া। থার্ড গোলটা আরও একটা অসাধারণ গোল, কারণ মিগুয়েল অলমোস্ট নিজেদের বক্স থেকে বলটাকে তুলে এনেছিল, একা কন্ট্রোল করেছিল। যে জায়গা থেকে নন্দকুমার শেখারকে দিয়েছে, সেখানে নন্দা আরও একজনকে ড্রিবল পাস করেছে। যে কর্নার থেকে গোলটা করেছে, গোলকিপারের যে কর্নার থেকে বলটা এসেছে, ওই জায়গা থেকে মোহাম্মদ নওয়াজের ওই বলকে সেভ করাটা সিরিয়াসলি ইম্পসিবল, কারণ এই জায়গা থেকে খুব কম গোলকিপার ওই বলকে কিন্তু সেভ করতে পারবে, তাকে মিট করতে পারবে। তো 3টে গোলের ক্ষেত্রে যে জিনিসগুলো বলতে হয়, এক হচ্ছে যে ওপেন প্লে থেকে গোল, 2 যে কম্বিনেশন দেখতে পাওয়া গেছে মাঝমাঠের প্লেয়ার, উইঙ্গার এবং ফরওয়ার্ডদের মধ্যে, সেই জিনিসটা। নাম্বার 3 সেটা হচ্ছে নিজেদের মধ্যে 1-2 খেলা, নিজেদের মধ্যে যে তোমার কি বলবো কমিউনিকেশন রয়েছে, সেই কমিউনিকেশনের ফলেই কিন্তু এই গোলগুলো হয়, বন্ডিং থেকে এই গোলগুলো হয়। নিজেদের মধ্যে যে বোঝাপড়া রয়েছে, যে আমার প্র্যাকটিসগুলোতে আমি যেইভাবে সেশনগুলোকে কাটাই, যে প্র্যাকটিস মোমেন্ট থেকে আমরা গোলগুলোকে তুলে নিই, সেইটা আমরা মাঠের মধ্যে রিফ্লেক্ট করব, সেই জিনিসটা দেখাই। এবং স্পেশালি মানে যেটা নিয়ে আমি অলওয়েজ একটু বেশি হয়তো আবেগপ্রবণ হয়ে যায় যে কোনো টিমের ক্ষেত্রে, সেটা হলো যে আমার স্কোর লাইনে সমস্ত ইন্ডিয়ান প্লেয়ার। মানে এখানে তুমি ইস্টবেঙ্গল, চেন্নাইন এফসি কাকে সাপোর্ট করছো, কি করছো ভুলে যাও। যে 4টে গোল আজকে আমরা দেখেছি, যে 4টে ফিল্ড গোল আমরা দেখতে পেয়েছি, ইস্টবেঙ্গলের 3টে গোল এবং চেন্নাইন এফসি গোল, 4টে গোল, 4জন ডিফারেন্ট স্কোরার এবং 4জন কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার। এটা আমাকে আলাদা করে একটা হ্যাপিনেস দেয় যে আমার আজকে 4জন স্কোরার, 4টে আমার ভারতের ছেলে, 4জনই কিন্তু আমার ন্যাশনাল টিমের, হয়তো কেউ বর্তমানে সম্পদ, কেউ হয়তো ভবিষ্যতে আবারও আসতে পারে, বাট দে আর কোথাও আমার আমার সেই জায়গাটা অনেক বেশি পার্সোনাল টাচের একটা জায়গা। তো এই বিষয়গুলো হয়েছে। এবার অনেকেই বলবে যে এত পজিটিভ ব্যাপার হলো, তাহলে কি আজকে ইস্টবেঙ্গলের এই যে ম্যাচ, এখান থেকে কোনো নেগেটিভ পয়েন্টসই নেই? ডেফিনেটলি রয়েছে, যেগুলো হয়তো বেঙ্গালুরু এফসি ম্যাচের ক্ষেত্রে ইস্টবেঙ্গলকে অনেক বেশি করে মাথায় রাখতে হবে। এক হচ্ছে যে এই যে তোমার ফরওয়ার্ড লাইনে একটা সময়ে গোল মিসের একটা প্রবণতা, এটা চোখে লেগেছে। বড় টিমগুলোর এগেনস্টে এই জায়গাটা যথেষ্ট পরিমাণে টাফ হয়ে যাবে। নাম্বার 2 হচ্ছে যে আননেসেসারি মিসপাস, অনেক কিন্তু আনফোর্সড এরার হয়েছে, সেখান থেকে চেন্নাইন এফসি অ্যাটাক তুলেছে। অনেক মিসপাস হয়েছে, সেখান থেকে চেন্নাইন এফসি অ্যাটাক তুলেছে। ডিফেন্স মাঝে মাঝেই কিন্তু সুইচ অফ হয়ে যাচ্ছিল, সেটা হয়তো হতে পারে আজকে একটু অন্যরকম কম্বিনেশন আমরা দেখতে পেয়েছি, নতুন একজন প্লেয়ারকে অনেকদিন পর আজকে দেখতে পেয়েছি। বাট সেটা কোথাও কিন্তু বড় ম্যাচে, সেটা কোথাও টাফ ম্যাচে কখনোই কিন্তু সেটা জাস্টিফাইড হবে না, সেই যুক্তি কেউ কিন্তু মেনে নেবে না। এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। আমার মনে হয় যে অস্কার ব্রুজো সেগুলো মাথায় রাখবেন। প্রথম অ্যাওয়ে ম্যাচ, ভাইটাল ম্যাচ, মোমেন্টাম খুঁজে পাওয়া, নিজের পজিশনকে শক্ত করার একটা ম্যাচ। সেই ম্যাচ থেকে ইস্টবেঙ্গল 3 পয়েন্ট তুলেছে, 3 নম্বর পজিশনে উঠে এসেছে এবং আবারও লিগ জেতার যে দাবিদার হওয়া, লিগ জেতার যে দৌড়, সেখানে ইস্টবেঙ্গল প্রবলভাবে ফিরে এসেছে। এর পরের ম্যাচটা খুবই ভাইটাল, সেটা জিততে পারলে অনেকটা হেড যাওয়া যাবে, কারণ এরপর কিন্তু বেশ মিক্স অপোনেন্টস রয়েছে। কারণ এরপর যেমন ইস্টবেঙ্গল খেলবে তোমার বেঙ্গালুরুকে, তারপর রয়েছে ওড়িশা, তারপর আবার বোধহয় গোয়া রয়েছে, দেন পাঞ্জাব রয়েছে, দেন মোহনবাগান রয়েছে, দেন ইন্টারকাসি রয়েছে। সো মিক্স অপোনেন্টস আর দেয়ার। তো মিক্স অপোনেন্টস যখন হয়, তখন তোমায় কিন্তু রিদিমটা ঠিক রাখতে হবে। এই যে পরপর তুমি 2টো ম্যাচে জয় পেলে, 10টা গোল করলে ব্যাক টু ব্যাক ম্যাচে, এটা কিন্তু পরের ম্যাচগুলোতে রিফ্লেক্ট করাতে হবে। এবং অস্কার ব্রুজোর কাছে সেটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ, যে পরপর 3টে ম্যাচ তার কোচিংয়ে আইএসএলে কিন্তু ইস্টবেঙ্গলকে জেতাতে হবে। এর আগেও 2টো ম্যাচ এই সিজনের শুরুতেই হয়েছিল, আবারও পরপর 2টো ম্যাচ হলো। 3 নম্বর জয়ের অপেক্ষায়, কিন্তু টানা 3 নম্বর জয়ের অপেক্ষায় ইস্টবেঙ্গল সমর্থকরা অধীর আগ্রহে বসে রয়েছে। সো এই হচ্ছে ব্যাপার, মানে এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই, অনেক কিছুই বলে ফেললাম। আমার যা কিছু বলার ছিল আমি তো অবশ্যই বললাম। এবার তোমাদের যা কিছু বলার রয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের ওপিনিয়নগুলো দিতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।